অনুজাকে ধরার জন্য অনুজার ব্যাগে ট্র্যাকার সেট করলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ক্লাস নিচ্ছে, তখনই অনুজার পাঠানো মেয়েটি মনে মনে বলতে থাকে, যে করেই হোক আমার কাছে থাকা ট্র্যাকারটি কম্পাসের ফোনের সঙ্গে লাগিয়ে দিতে হবে। অনু আম্মা আমাকে আদেশ করেছে, ওনার আদেশ তো আমাকে মানতেই হবে, কোনোভাবেই ওনার আদেশ আমি অমান্য করতে পারবো না। এরপরে দেখা যাবে বিহান ঘরে এসে কম্পাসের সঙ্গে কথা বললে তখনই তখনই মেয়েটি বলতে থাকে, ম্যাম আমার একটা অবজেকশন ছিল। এ কথা শুনে কম্পাস বলে, হ্যাঁ বলো, কি বলবে। এদিকে দেখা যাবে ঋতুজাকে আটকে রেখেছে অনুজা। অনুজা এসে বলতে থাকে, কি ব্যাপার, তোর কেমন লাগছে এই জায়গায়? তোকে তো ভালো জায়গায় রেখেছি, হাত পা বাঁধিনি, কিচ্ছু করিনি, তুই ইচ্ছে মতো চিৎকার করতে পারছিস। এখানে ইচ্ছে মতো থাকতে পারবি, ইচ্ছে মতো নিজের নিজের যা খুশি করতে পারবি, তবে তো তোর কোনো কিছু অবজেকশন থাকার কথা নয়, তাই না? তখনই ঋতুজা বলে, প্লিজ বোন, এখনো সময় আছে, ফিরে আয়, তোর কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এরকম করে নিজের জীবনটা নষ্ট করিস না, এখনো রাস্তা খোলা আছে, তুই চলে আসতে চাইলে চলে আসতে পারিস, এখনো এখনো পারিস। তখনই অনুজা হাসতে থাকে আর বলতে থাকে, তোরা তোরা অকৃতজ্ঞ, তোরা আমাকে বুঝিসনি, তোরা কিছুতেই আমাকে বুঝিসনি, আমাকে তোরা অন্ধকারে ঠেলে দিয়েছিস। তোরা যদি আমাকে খুঁজতি, তোরা যদি আমাকে আগলে রাখতি, তবে আজকে আমি এদিকে যেতাম না। কিন্তু এখন জানিস আমি যে পাওয়ারটা পেয়েছি, যে ক্ষমতাটা পেয়েছি, সে পাওয়ার ছেড়ে আমি কখনো আসতে পারবো না। আমাকে কেউ বের করতে পারবে না, আমাকে তুই বের করবি, কিছুতেই নয়। এই পাওয়ারটা অনেক অনেক অটুট, আমি এই পাহাড়টা কিছুতেই ছাড়বো না। এখান থেকে আমি অনেক দূর হাত বাড়াতে পারি। এদিকে দেখা যাবে মেয়েটি বলতে থাকে, আমি এখান থেকে দেখতে আমার সমস্যা হচ্ছে, আসলে আমি চশমা নিয়ে আসিনি তো, তাই এখান থেকে লিখতে কেমন যেন অসুবিধা হচ্ছে, আমি কি সামনে গিয়ে লিখতে পারি? তখনই কম্পাস বলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়, তুমি ওখানে গিয়ে লিখে নাও, সমস্যা নেই। এই বললেই দেখা যাবে মেয়েটি কম্পাসের টেবিলে এসে সেখানে এসে লিখতে থাকে। এদিকে বিহান কম্পাসকে ফোনে কিছু একটা দেখাতে থাকে আর বলতে থাকে, কম্পাস এভাবে সমস্ত কাজ করতে হবে। এদিকে দেখা যাবে মেয়েটি কম্পাসের ফোনে ট্র্যাকার লাগাতে শুরু করে দেয়। এদিকে কম্পাস কোনোভাবেই বুঝতে পারে না তার ফোনের মধ্যে কোনো কারসাজি হচ্ছে, সে বিহানের ফোনে ভিডিও দেখায় মগ্ন। এদিকে দেখা যাবে অনুজা বলতে থাকে, আমি আমি অনেক বড় সাম্রাজ্যের মালিক এখন, সেখান থেকে ফিরে আসা আমার পক্ষে সম্ভব না। আমার কথায় অনেক আন্ডারওয়ার্ল্ডের মানুষ কাঁপে, তুই জানিস না আমি আন্ডারওয়ার্ল্ডের ডন। তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, প্লিজ তুই এখনো সময় আছে, ফিরে আয়, নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নে, সুন্দর করে সাজিয়ে নে। তখনই অনুজা বলে, একটা কথা মাথায় রাখবি, তুই আমার থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছিস, তার বিনিময়ে তোর থেকে আমি তোর পরিবারটাকে ছিনিয়ে নিয়েছি। আমি একটা একটা করে যখন তোর পরিবারের মানুষজনকে শেষ করে দেব, একদম এই পৃথিবী থেকে তুলে তুলে দেব, তখন বুঝতে পারবি যে এই অনুজা কি জিনিস। তখনই ঋতুজা অনুজার পায়ে পড়ে যায় আর বলতে থাকে, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, দেখ আমি তোর পায়ের কাছে বসে আছি, আমাকে ক্ষমা করে দে, তোর যা করার আমার সঙ্গে কর, কিন্তু আমার বাচ্চাদের কোনো ক্ষতি করিস না, আমার পরিবারের কোনো ক্ষতি করিস না, ওরা তো তোর কোনো অন্যায় করেনি, তাই না? তুই কেন ওদের ক্ষতি করবি বলতো? তখন অনুজা বলে, ওরা অন্যায় করেনি, কিন্তু তুই তুই তো অন্যায় করেছিস, তাই না? তখনই ঋতুজা বলে, না আমি কোনো অন্যায় করিনি, মা বাবা তোকে মৃত্যুর আগ পর্যন্ত খুঁজেছে, কিন্তু তোকে কোথাও খুঁজে পায়নি। তুই আমাদের অকৃতজ্ঞর মতো ফেলে রেখে নিজে পালিয়ে গিয়েছিলিস, আর আজকে তুই এসেছিস আমাদের ওপরেই দোষ চাপাতে। এদিকে দেখা যাবে কম্পাসকে বিহান সমস্ত কিছু বুঝিয়ে বলে আর বলতে থাকে, এভাবেই সমস্ত কিছু হবে কম্পাস, বুঝতে পেরেছো তুমি? এরপরে কম্পাস মেয়েটিকে বলতে থাকে, তোমার লেখা হয়েছে? তখনই মেয়েটি বলে, হ্যাঁ ম্যাম, আমার লেখা হয়ে গেছে। তখনই কম্পাস বলে, তবে পেছনে গিয়ে বসে পড়ো, এভাবে এখানে দাঁড়িয়ে থেকে সবাইকে বিভ্রান্ত করো না। এরপরে দেখা যাবে মেয়েটি নিজের জায়গায় বসে মনে মনে বলতে থাকে, এবার তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সমস্ত কিছু আমি জানতে পারবো। এদিকে দেখা যাবে ড্রাইভার অপেক্ষা করছে, ঠিক তখনই অনুযায়ী এসে বলে, চলো বেটা, আমাদের এখন বাড়ি যেতে হবে। তখনই দেখা যাবে ছেলেটি বলতে থাকে, অনু আম্মা, আপনার আপনার কাঁধে সেই জরুলটা দেখা যাচ্ছে, মেকআপটা হয়তোবা উঠে গেছে। তখনই অনুজা বলে, থ্যাংক ইউ, তুমি যদি না দেখতে সবাই এটা দেখে ফেললে ঝামেলায় পড়ে যেতাম। এরপরে দেখা যাবে অনু আম্মাকে বলতে থাকে, প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন, এটা কি ঠিক হচ্ছে? যদি কোনোভাবে কেউ বুঝতে পেরে যায়, কোনোভাবে কেউ টের পেয়ে যায়, তবে কিন্তু ঝামেলায় পড়ে যাব। তখনই অনুজা বলে, যতই চেষ্টা করুক কেউ ঝামেলা ফেলানোর, কেউ পারবে না।
এই অনু আম্মাকে ঝামেলায় ফেলা এতটাও সহজ নয়, এতটাও সহজ হয়ে দাঁড়াবে না। তখনই দেখা যাবে মেয়ে ছেলেটি বলতে থাকে, আপনি আপনি বুঝতে পারছেন, যদি কোনো ঝামেলায় পড়ে যায়, কোনোভাবে ফেঁসে যায়, তবে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমরা এখানে যে কাজটা করতে এসেছি সেই ঠিকানাটা আমরা পেয়ে গেছি চিরকুটে, আমরা সমস্ত কিছু জানতে পেরেছি। এখন আমাদের শুধু মালগুলো সাপ্লাই নেওয়া দরকার, আর এরপরে ধামাকাটা শুরু হবে। তখনই এ কথা শুনে দেখা যাবে অনুজা বলতে থাকে, একদম ঠিক বলেছো। এখন এখন শুধু ধামাকা হবার পালা। আর কম্পাসকে নিয়ে ভয় ছিল, কিন্তু এখন কম্পাসকে নিয়েও ভয় নেই, কারণ আমার মেয়ে ঢুকে পড়েছে। আর সেখান থেকে কম্পাসের ফোনে একটি ট্র্যাকার লাগানো হয়েছে। কম্পাস যেখানে যাবে, যা করবে, সমস্ত কিছু আমার নাগালের মধ্যেই থাকবে। আমি ওদেরকে যেভাবে নাচাবো, ওদেরকে সেভাবেই নাচতে হবে, এছাড়া ওদের আর কোনো পথ নেই। আর ঋতুজা, ওকে যেভাবে আটকে রেখেছি ও ওইভাবেই থাকবে। এদিকে দেখা যাবে মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, দাদু, আই এম সরি, আমি বুঝতে পারিনি যে তুমি ওই লোকটা পাঠিয়েছো। আমি যদি জানতাম তবে আমি কিছুতেই তোমার কথার অবাধ্য হতাম না। বিশ্বাস করো, আমি না বুঝে এই কাজটা করে ফেলেছি। আমি সত্যি বুঝতে পারিনি যে এসব কিছু ঘটেছে। তখন এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলে, আমি আমি তোমাকে বাঁচানোর জন্য বারবার এক একটা প্ল্যান করবো, আর তুমি সেই প্ল্যানগুলো ভেস্তে দেবে। বা মোনা, তুমি তো খুব ভালোই একটা প্ল্যান করেছো, তাই না? তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে তোমাকে সাহায্য করার জন্য এমন কিছু করছি, আর তুমি বারবার আমার প্ল্যানগুলো ভেস্তে দিচ্ছ। এভাবে চলতে থাকলে তোমাকে ওই প্রান্তিকের বাড়িতেই থাকতে হবে, আর প্রান্তিকের বাড়ি থেকে বাড়িতে আসতে পারবে না। এ বাড়িতে আসার আর কোনো রাস্তাই খোলা থাকবে না। এই কথাটা মাথায় রেখো। আমি তোমাকে বারবার বলছি, আমার কোনো প্ল্যান যদি এরপরে তুমি ভেস্তে দাও, আমি আর কোনো সাহায্য করব না তোমাকে। তখনই এ কথা শুনে মোনালিসা অবাক হয়ে যায়। মোনালিসা বলতে থাকে, দাদু, তুমি তো সোজা পথেও আমাকে বাঁচাতে পারো, তাই না? তুমি তো এরকম বাঁকা পথ নিয়ে আমাকে বাঁচাতে পারো না। তখনই অভিজ্ঞান দত্ত বলে, তুমি তো আমার হাত পা বেঁধে রেখেছো। এ বলে ফোনটা কেটে দিলে তখনই মোনা বলে, আমি যে কি করি। এরপরে ঘুরে তাকালে দেখতে পাই সেখানে দাঁড়িয়ে আছে প্রান্তিক। প্রান্তিক বলতে থাকে, ও মা, তাই তুমি আমাকে ভুল করে বাঁচিয়েছো। সরি গো, তুমি এই ভুলটা যদি না করতে, তবে তবে আজকে আমাকে পুলিশে ধরে নিয়ে যেত। তখনই মোনা বলে, প্লিজ এরকম করে বলো না। তখনই দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, আমি একটু বেরোবো। তখনই মোনা বলে, কেন, কোথায় যাবে? তুমি কি ঋতুজা আন্টির বার্থডেতে যাচ্ছ? তখনই প্রান্তিক বলে, হ্যাঁ, দেখি যেতেও পারি নাও পারি। তুমি যাবে? তুমি যদি যাও সেক্ষেত্রে যেতেই হবে, কারণ তোমাকে তো আর একা ছেড়ে দিতে পারি না, তোমাকে নিয়ে না হয় যাবো। তখনই মোনা বলে, না, আমি যেতে পারবো না। ওখানে গেলে আমাকে কম্পাস আবার অপদস্থ অপমানিত করবে। তখনই প্রান্তিক বলে, কেন? কম্পাস কেন তোমাকে অপমান করবে? তুমি কেন সবসময় এভাবে কম্পাসকে ব্লেম দাও বলো তো? তখনই মোনা বলে, না, সেরকম কিছু না। আমি যাব না ওখানে। ওখানে গেলে আমাকে কম্পাস সত্যি সত্যি অপমানিত করবে। অপমানিত হতে হবে আমাকে, কারণ কারণ কম্পাসের পাশে দাঁড়িয়ে থাকবে বিহান। এদিকে দেখা যাবে কম্পাস ও বিহান কোচিং শেষ করে একটি টং দোকানে চলে আসে। সেখানে এসে দুজনে চা খেতে চায়। এরপরে চাওয়ালা চা দিলে তখনই কম্পাস বলে, আচ্ছা বিহান স্যার, দেখুন ওই ভিখিরি দুটো, সকালবেলা তো মা ওই ভিখিরিটাকে টাকা দিল, তাই না? আবার এখনো দেখছি এখানে বসে আছে। আচ্ছা, ওরা কি এখানেই থাকে? তখনই বিহান বলে, আমি তো জানি না কম্পাস, কিন্তু তুমি এত কিছু নিয়ে মাথা ঘামিও না। এত কিছু নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তখনই কম্পাস বলে, আমার কেমন যেন খটকা লাগছে, কেমন যেন মনের মধ্যে সন্দেহ লাগছে। চলুন না একটু দেখে আসি। তখনই বিহান বলে, ওখানে গিয়ে কি দেখবে কম্পাস? অযথা এরকম করে সময় নষ্ট করার কি কোনো মানে হয়? তখনই কম্পাস বলে, কেন এমন বলছেন? চলুন একটু দেখে আসি। তখনই দেখা যাবে এ কথা শুনে কম্পাস বলতে থাকে, কম্পাসের কথা শুনে বিহান বলে, ঠিক আছে, যখন শুনবেই না, তখন তো যেতেই হবে। চলো দেখি দেখি ওখানে ওরা কি করছে। এদিকে দেখা যাবে লোক দুটো একে অপরকে দুজনে মিলে দুজনে মিলে খাবার সার্ভ করে দিচ্ছে। দুজনে মিলে খাবার ভাগ করে খাচ্ছে। আর এরপরে দেখা যাবে কম্পাস বলে, ওরা কি করছে? এভাবে এভাবে খাবারগুলো ভাগ করছে কেন? তখনই বিহান বলে, হয়তোবা অল্প টাকায় কিছু খাবার কিনে দুজনে ভাগ করে খাচ্ছে, চলো গিয়ে দেখে আসি। এরপরে বিহান ও কম্পাস সেখানে গেলে তখনই বিহান ও কম্পাসকে দেখে তারা নিজেদের মধ্যে ঝামেলা করার অ্যাক্টিং করতে থাকে। তখনই দেখা যাবে এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, কি হলো, আপনারা কেন নিজেদের মধ্যে এরকম করে ফাইট
করছেন? নিজেদের মধ্যে ঝামেলা কেন করছেন বলুন তো? থামুন বলছি। তখনই দুজনেই থেমে যায়। এরপরে কম্পাস বলে, কি হয়েছে, আপনারা ঝামেলা করছেন কেন? তখনই লোক দুটো বলতে থাকে, আমি আমি দেখেছেন, আমি একজন সহজ সরল মানুষ। আমি কিছু খাবার কিনে এনেছি নিজের টাকা দিয়ে, সেগুলো ওকে অর্ধেক দিয়েছি, কিন্তু ও আমারটাও নিয়ে নিল, ওরটাও নিয়ে নিল। তখনই অপোজিট পাশের লোকটি বলতে থাকে, কেন দেব, কেন দেব ওকে খাবার? ওর থেকে আমি টাকা পাই, ও আমাকে টাকা দেয়নি, তাই আমি ওকে খাবার দেব না। এ কথা শুনে কম্পাস বলে, আপনারা নিজেদের যা যা টাকা তার তাকে দিয়ে দিন, এভাবে অযথা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। এরপরে দেখা যাবে হঠাৎই কম্পাসের নজরে পড়ে যায় সেখানে থাকা দামি ফোনে। এটা দেখে কম্পাস আঁতকে ওঠে। কম্পাস মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব? এরপরে বিহান বলে, কি হলো কম্পাস, দাঁড়িয়ে গেলে যে? এরপরে কম্পাস ও বিহান রাস্তা দিয়ে হাঁটছে। তখনই কম্পাস বলে, আচ্ছা বিহান স্যার, আমি বুঝতে পারছি না, ওরা তো ভিখিরি তাই তো? তখনই বিহান বলে, হ্যাঁ কেন? তখনই কম্পাস বলে, যদি ভিখিরি হবে তবে ওদের কাছে এত দামি ফোন কোথা থেকে এলো? ওদের কাছে কত দামি ফোন আছে জানেন আপনি? তখনই বিহান বলে, কি বলছো এসব, দামি ফোন মানে? তখনই কম্পাস বলে, হ্যাঁ, যে ফোনটা এখন অব্দি আমি কিংবা মোনা ম্যাডাম কেউই ইউজ করেনি। আমার কথা তো বাদই দিলাম, মোনা ম্যাডাম সেও কখনো ইউজ করেনি। এদিকে দেখা যাবে মুক্তি বলতে থাকে, আপনি তো জানেন যে মোনালিসার মাথা ভর্তি গোবর, তারপরেও কেন ওকে অযথা এভাবে দোষারোপ করছেন বলুন তো? তখন এই কথা শুনে অভিজ্ঞান দত্ত রেগে যায়। এরপরে মোনা মুক্তি বলতে থাকে, আমি তো সেভাবে বলতে চাইনি, আমি বলতে চেয়েছি যে মোনা প্রচন্ড ইনোসেন্ট, ওকে অযথা এভাবে বকাবকি করে কোনো লাভ হবে না। ও তো বুঝতে পারেনি যে আমরাই লোকটা পাঠিয়েছিলাম, যা হবার হয়ে গেছে, এখন এখন নতুন করে প্ল্যান সাজাতে হবে। তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কি করব আমি বুঝে পাচ্ছি না, ভাবতে পারছি না কি করা যায়। তখনই মুক্তি মনে মনে বলতে থাকে, যে করে হোক আমাকে সমস্ত কিছু চালিয়ে যেতে হবে, কোনোভাবেই কিছু হাতছাড়া করলে চলবে না। এরপরে দেখা যাবে মুক্তি মনে মনে বলতে থাকে, আমি আমি যে করে হোক কিছু একটা করব। এরপরে মুক্তি বলে, আচ্ছা, একটা প্ল্যান করেছি আমি, যেটা আপনাকে জানানো দরকার। চৌধুরী বাড়ির মেয়ে রশ্মিকা, বিহানের খুড়তুতো বোন, আমি ভেবেছি ওর সঙ্গে সেনাপতির একটা সেটিং করিয়ে দেব। সেনাপতিকে বলবো, ও কোনোভাবে যদি রশ্মিকাকে ফাঁসাতে পারে তবে তো ও বাড়িতেও খুব শক্ত করে ঢুকতে পারবে, ওখানেও শক্ত করে ঢাল হয়ে দাঁড়াতে পারবে, ওখান থেকে ওকে কেউ আর বের করতে পারবে না। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন যে রশ্মিকাকে ফাঁসাবে সেনাপতি? তখনই মুক্তি বলতে থাকে, হ্যাঁ তাই তো, তাছাড়া আবার কি? তখনই দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এছাড়া কি কোনো উপায় নেই? আর রশ্মিকা যা মেয়ে, ও তো কম্পাসের কথায় উঠে বসে, কম্পাসের বলতে গেলে কম্পাসের ডান হাত। ও কি সেনাপতির সঙ্গে মিশবে? সেনাপতিকে ও টাইম দেবে? তখনই কথা শুনে মুক্তি বলতে থাকে, সেটাই, ব্যাপারটা দেখতে হবে, ম্যানেজ করতে হবে। যদি আমরা ম্যানেজ না করেই কোনো রকম চেষ্টা না করে ছেড়ে দিই তবে তো হবে না, তাই না? তখনই অভিজ্ঞান দত্ত বলে, যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে, আমার মেয়েকে ওখান থেকে বের করে আনতে হবে। এদিকে দেখা যাবে কম্পাস ঋতুজার সমস্ত ব্যাগ ঘরে নিয়ে আসে আর বিহানকে বলতে থাকে, এগুলো সব মায়ের ব্যাগ, এগুলোর মধ্যে আমি ট্র্যাকার সেট করে দেব, যাতে করে মা কি করছে, কোথায় যাচ্ছে আমি সবটা বুঝতে পারি। আপনার মনে আছে যখন আপনাকে কিডন্যাপ করা হয়েছিল তখন আপনার চশমার মধ্যে আমি একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যেটার সাহায্যে আমি আপনি অব্দি পৌঁছেছিলাম। আর আমার কেমন যেন মনে হচ্ছে মার যমজ বোন যেহেতু ফিরে এসেছে, তখন মা কোনোভাবে বিপদে পড়ার মতো একটা ফাঁদে পড়তে পারে, মাকে উনি বিপদে ফেলতে পারে, কারণ উনি একজন আন্ডারওয়ার্ল্ডের ডন। তখন এ কথা শুনে বিহান অবাক হয়ে যায়। এরপরে কম্পাস ও বিহান দুজনে হাতে হাত লাগিয়ে সমস্ত ট্র্যাকারগুলো সেট করতে থাকে। তখনই কম্পাস বলতে থাকে, ঠিকঠাকভাবে ট্র্যাকারগুলো সেট করে দেবেন, কোনোভাবে যেন ঝামেলা না হয়। তখনই বিহান বলে, না, কোনো ঝামেলা হবে না। এদিকে দেখা যাবে কম্পাসের ফোনটা সামনেই থাকায় ফোনটার ট্র্যাকারটা চালুই থাকে। এদিকে দেখা যাবে কম্পাস সমস্ত ট্র্যাকার একে একে ব্যাগে লাগিয়ে দিতে থাকে আর বলতে থাকে, এগুলোর দ্বারাই আমি বুঝতে পারবো মায়ের কোনো বিপদ হলো কিনা, মা কোথায় যাচ্ছে, কি করছে, সমস্ত কিছু আমি বুঝতে পারবো। তখনই এদিকে দেখা যাবে অনোয়ামার লোকজন সবাই মিলে ট্র্যাক করতে থাকে কম্পাস ও বিহানকে। সেখানে দেখতে পাই কম্পাস বাড়িতেই আছে। এরপরেই পাশে থাকা আরেকটি লোক এসে বলতে থাকে, কম্পাসের কি খবর, কম্পাস কোথায়? তখনই মেয়েটি বলে, কম্পাস আপাতত বাড়িতেই আছে, নিশ্চিন্তে থাকা গেল যে ও নিজের ঘরেই আছে, নিজের বাড়িতেই আছে, কোনো রকম কোনো চিন্তা নেই। তখনই এ কথা শুনে দেখা যাবে
লোকটি বলতে থাকে, যদি সত্যি কম্পাস বাড়িতেই থাকে তবে তো এটা সত্যি একটা ভালো খবর, কারণ আমাদের কোনো চাপ নিতে হবে না আর আম্মা নিজের কাজটা ঠিকঠাক ভাবেই করতে পারবে। এদিকে কম্পাস বলতে থাকে, বিহান স্যার এই ব্যাগগুলো আমাদের এক্ষুনি মায়ের ঘরে গিয়ে রেখে আসতে হবে, তাছাড়া মাকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা মায়ের ব্যাগে ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। মা যদি কোনোভাবে বুঝতে পারে তবে তো ঝামেলায় পড়ে যাব, তাই না? মা কোনোভাবে ট্র্যাকার গুলো লাগাতে দেবে না, কারণ মা চাইবে না মার ব্যাগে ট্র্যাকার লাগানো থাক। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, কিন্তু মায়ের ব্যাগে ট্র্যাকার লাগাচ্ছই বা কেন? এভাবে না জানিয়ে ট্র্যাকার লাগানোটা কি ঠিক হচ্ছে? তখনই কম্পাস বলতে থাকে, অবশ্যই ঠিক হচ্ছে। যদি আমি ট্র্যাকার না লাগাই, মায়ের যদি কোনো বিপদ হয়, মা কোথায় যাচ্ছে, কি করছে, আমি কি করে বুঝবো বলুন তো? মায়ের কোনো বিপদ আমি হতে দিতে পারবো না, মাকে আমি কোনোভাবে বিপদে পড়তে দিতে পারি না। তখনই এ কথা শুনে দেখা যাবে বিহান বলতে থাকে, ঠিক আছে, তবে আর কোনো বিপদে পড়তে দেব না।